Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো নবম দশমের ভেরিফিকেশন নিয়ে এসএসসির একদম চরম খামখেয়ালিপনা দেখা দিচ্ছে। বিভিন্ন রিজিয়নে বিভিন্ন নিয়মে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। কোথাও ইডব্লিউএস সার্টিফিকেটে নিয়ে নানা রকম প্রশ্ন, কোথাও বা শুধু ডকুমেন্টস নিয়ে বলছে আপনি হয়ে গেছে আপনি চলে যান। কেন এইসব করছে? আমাদের গেজেটে কি রুল রয়েছে ভেরিফিকেশনের জন্য, রিজিওনাল অফিসের কিছু পাওয়ার দেওয়া রয়েছে, সেই পাওয়ারগুলো আজকে আমরা আলোচনা করব। কি কি ডকুমেন্টস তোমার ভেরিফাই হবে, অর্থাৎ তুমি যেখান থেকে সেই সার্টিফিকেটগুলো পেয়েছো সেখান থেকে ক্লারিফিকেশান চাওয়া হবে এসএসসির পক্ষ থেকে, সেই নিয়ে গেজেটে কিন্তু ডিটেলসে দেওয়া আছে। সেটা আমরা কেউ কিন্তু খেয়াল করছি না বা দেখছি না। আজকে আমরা সেই গেজেট ধরে পয়েন্ট টু দ্য পয়েন্ট আলোচনা করব কি কি রুলস রয়েছে ভেরিফিকেশান নিয়ে। এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ইডব্লিউএস বা এনসিটি সার্টিফিকেট নিয়ে কোনো কিছুই বলেনি, জিজ্ঞেস করেনি, সাইন ছিল করানোর দরকার নেই, ডাইরেক্ট বলেছিল। এরকমই আমাদের পরিচিত শিক্ষকরা বা ছাত্র বা চাকরি প্রার্থীরা জানিয়েছিল। কিন্তু নবম দশমের ক্ষেত্রে সেটা কিন্তু খুব জোরালোভাবে দেখা হচ্ছে যে এনসিটি অর্ডার কপিতে সাইন অ্যান্ড সিগনেচার করা আছে কি না। এবার সেটা কেন জোরালোভাবে দেখা হচ্ছে, কি কারণ রয়েছে, গেজেটে কি রুল রয়েছে, এ সমস্ত নিয়ে আলোচনা করব। এবং পাস গ্র্যাজুয়েশন নাম্বার যোগ হবে না শুধু অনার্সের যোগ হবে না, দুটো মিলেই যোগ হবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, সেই মার্কসটা পেয়ে তুমি একাডেমিক স্কোর হবে, সেটা নিয়েও অনেকের ডাউট রয়েছে। এবং এসসি এসটি ওবিসি নিয়ে সমস্ত ডাউট আজকে ক্লিয়ার করব গেজেট রুল ধরে, গেজেটের রুলস যে রয়েছে সেইটা নিয়ে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো এসএসসির এই খামখেয়ালিপনা দেখা দিয়েছে। কোথাও এসএসসি রিজিওন অফিস শুধু ডকুমেন্ট জমা নিয়ে ছেড়ে দিচ্ছে, কোথাও বা নানা রকম প্রশ্ন এবং এটা নেই কেন, ওটা নেই কেন, ওটা দিন এটা দিন, এই সব করে বেড়াচ্ছে এবং অনেকক্ষণ ধরে হচ্ছে, কোথাও বা 2-3 মিনিটে হয়ে যাচ্ছে। এই যে দেখা দিচ্ছে এটা কিন্তু সত্যিকারের বাঞ্ছনীয় নয়। একাদশ দ্বাদশের ক্ষেত্রে এটা অতটা জোরালো হয়নি। কেন না, সেখানে 95% যে ক্যান্ডিডেট ছিল সেটা কিন্তু যোগ্য শিক্ষকরা ছিল, অর্থাৎ তাদের তো একবার ভেরিফিকেশান হয়ে গেছে, তাদের তো ডকুমেন্ট সবই ঠিকঠাক আছে, তাই দেখা হয়নি। কিন্তু এখানে ম্যাক্সিমাম ফ্রেশার ক্যান্ডিডেটরা আছে, তাই কিন্তু তাদের এবং তাদের গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এই যে সেমিস্টার এবং ওল্ড সিলেবাস নিউ সিলেবাস নিয়েও নানা রকম সমস্যা জটিলতা রয়েছে, তাই কিন্তু দেরি হচ্ছে, এরকমটি জানা যাচ্ছে। এবার আসি আমরা গেজেটের মধ্যে এই রুলসে কি রয়েছে। আমি একদম পুরো গেজেটটা ধরে একদম টু দ্য পয়েন্ট আনসার করব। দেখো প্রথমেই চলে আসি আমরা পেজ নাম্বার 6-এ। রিজিওনাল অফিসকে কিছু পাওয়ার দেওয়া রয়েছে, সেখানে সেই কি পাওয়ার দেওয়া রয়েছে ভেরিফিকেশনের ব্যাপারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো পেজ নাম্বার 6-এ দাগ পয়েন্ট নাম্বার দেখো 11-এ ভেরিফিকেশনে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নিয়ে কথা বলা হচ্ছে। এখানে যদি ভেরিফিকেশনে কোনো ডাউট থাকে, সেখানে ইংরেজিতে পুরোপুরি লেখা আছে, আমি পুরো বাংলাটা করে দিচ্ছি। সেই ডাউট হলে তারা গভর্নমেন্ট মেডিকেল অথরিটির কাছে সেই ভেরিফিকেশান লিস্টটা পাঠাবে। পাঠানোর পর সেই তার হ্যান্ডিক্যাপটা সেটা বিচার্য হবে, তারপর তারা সেই রিপোর্টটা সেন্ট্রাল অফিসে পাঠাবে, এটা বলা হচ্ছে। এবার সেই সেম পেজ নাম্বার পয়েন্ট নাম্বার 13 দেখো, ভেরিফিকেশানের সময় কোনো ডাউট থাকলে কমিশন ইস্যুইং অথরিটির থেকে ভেরিফাই করবে। অর্থাৎ তোমার ভেরিফিকেশানের সময় কোনো কিছু যদি ডাউট হয় স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিসে, সেই রিজিওনাল অফিসের দায়িত্ব থাকবে কোথায় না, সেই সার্টিফিকেটটা যে দিয়েছে, যে রিকগনাইজ ইউনিভার্সিটি বা কলেজ বা এনসিটি বা যেই হোক না কেন, যে ইস্যুইং অথরিটি সেই সার্টিফিকেটটা তোমাকে দিয়েছে, সেটা এনসিটি অর্ডার কপি হোক বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট হোক বা পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট হোক, তাদের কাছে তারা মেল করে হোক বা ফোন করে হোক বা চিঠি দিয়ে হোক, যাই করে হোক, তার সেখান থেকে তারা খবর নেবে, ভেরিফাই করবে। তবে তারপর ভেরিফিকেশনের পর তারা সেন্ট্রাল অফিসে সেই রিপোর্টটা পাঠাবে যে অমুক ব্যক্তির এই রিপোর্টে এই সার্টিফিকেটের মধ্যে ভুল রয়েছে বা অমুক ব্যক্তির কোনো ভুল নেই, এই রিপোর্টটা পাঠাবে। তখন রিজিওনাল অফিস সেন্ট্রাল অফিস রিজিওনাল অফিসের রিপোর্টের উপর ভিত্তি করে তারা ইন্টারভিউ লিস্ট তৈরি করবে। অর্থাৎ এখন যে লিস্টটা ধরে ভেরিফিকেশান হচ্ছে, এটা কিন্তু ইন্টারভিউ লিস্ট নয়,
এটা ভেরিফিকেশান লিস্ট। এই ভেরিফিকেশান লিস্ট থেকে যারা বাদ চলে যাবে তারা ইন্টারভিউ লিস্টে থাকবে না। এবার দেখো পয়েন্ট নাম্বার যেটা সেই সেম পেজে পয়েন্ট নাম্বার 14-এ কী বলা হচ্ছে, রিজিওনাল কমিশন দেন সাবমিট রিপোর্ট টু দ্য সেন্ট্রাল কমিশন। বোঝা গেল, রিপোর্ট সাবমিট করবে সেন্ট্রাল কমিশনকে। দেন সেন্ট্রাল কমিশন শ্যাল প্রিপেয়ার দ্য ইন্টারভিউ লিস্ট। তারপর সেন্ট্রাল কমিশন ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার করবে, যেটা পয়েন্ট নাম্বার 15-এ বলা হচ্ছে। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসি আমরা, অনার্স না পাস না দুটো মিলে মার্কসটা যোগ হবে আমার একাডেমিক স্কোর। এখানে বলাই আছে যে দেখো পেজ নাম্বার 11-এ শিডিউল 2-তে ফর ক্লাস 9 and 10 গ্র্যাজুয়েশন অর পিজি হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পিজির মাস্টার ডিগ্রির যেই মার্কসটা তোমার বেশি রয়েছে সেই মার্কসটা কিন্তু যোগ হবে। সেটা যদি তোমার যদি গ্র্যাজুয়েশানে 50% থাকে, পিজিতে বা পোস্ট গ্র্যাজুয়েশানে যদি 60% থাকলে তাহলে 60%ই যোগ হবে, অর্থাৎ তুমি একাডেমিকে 10-এ 10 পাবে। তোমার যদি গ্র্যাজুয়েশানে 60% থাকে, পিজিতে 50% থাকে, তাহলে তোমার গ্র্যাজুয়েশনের মার্কসটা যোগ হবে, অর্থাৎ তাহলেও তুমি 10-এ 10 পাবে একাডেমিকে। এটা কিন্তু ক্লিয়ারলি বলা রয়েছে পেজ নাম্বার 11-এ শিডিউল 2-তে। দেখো এটা নিয়ে আর ডাউট থাকার দরকার নেই। এবার কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা তাদের শুধু মাত্র গ্র্যাজুয়েশন রয়েছে, তারা পিজি করেননি, গ্র্যাজুয়েশনের পর তারা বিএড করেছেন, সেক্ষেত্রে একাডেমিক স্কোরটা কী যোগ হবে? দেখো সেক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র পাস গ্র্যাজুয়েট হলে পাস এবং অনার্স এই দুটো মার্কস মিলে কিন্তু যোগ হবে, অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশনের সময় টোটাল মার্কসের উপর ভিত্তি করে পার্সেন্টেজ যেটা ছিল সেটা হবে। সেটা যদি 60% হয় তাহলে তুমি 10-এ 10 পাবে, 50% অ্যাবাভ হলে তাহলে 10-এ 8 পাবে, বা বিলো 50% হলে 10-এ 6 পাবে। এইখানে অনেকেই ভুল করেছে যে আমার অনার্সের মার্কসটা তো বেশি আছে, আমি অনার্সের মার্কসটা দিয়ে দিই। তুমি শুধু অনার্সের মার্কস পাবে না। ইডব্লিউএসের ক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিই আবার। ইডব্লিউএসের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার এই সালের 2021-এর মানে 2025 সালের যে ইডব্লিউএস সার্টিফিকেট সেটা যদি 21/7/2025-এর আগে হয়ে থাকে কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরে যদি হয় 21/7/2025-এর পরে যাদের রয়েছে তাদের যদি ইডব্লিউএস সার্টিফিকেট না থাকে তাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেখা হবে, এবং শুধুমাত্র তাদেরই ক্ষেত্রে 24-25টাও চাওয়া হচ্ছে। যদি থাকে তাহলে দেখাবে, যদি না থাকে দেখাবে না। এই সিম্পল ব্যাপার। কারণ 24-25-এ সবাই ইডব্লিউএস করেনি, ইডব্লিউএস সার্টিফিকেট তো সবাই করে না, যে বছর দরকার হয় সে বছর করে তারা। তাই এই সার্টিফিকেটটা কিন্তু একদম যে মাস্ট থাকতেই হবে সবার তা কিন্তু নয়। কারণ যাদের 21/7/2025-এর আগে রয়েছে এই বছরের ইডব্লিউএস এই ইয়ারের জন্য রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, একটা থাকলেই হবে। এটা দেখো লেখা আছে, সবগুলো থাকতে হবে না, সেখানে ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি সমস্ত কিছু অবলিক দিয়ে দিয়ে লেখা আছে যে এটা অথবা এটা, এটা অথবা এটা, এটা অথবা এটা, এরকম। অর্থাৎ 24-25-এর মানে এই সালের যাদের না নেই তারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখাবে, এখনও পায়নি, অ্যাপ্লাই করেছিলে বা রাইট টাইমে তারা পায়নি, শুধু অ্যাপ্লাই করার অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখাবে, বা 24-25-এরটা দেখাবে যদি থেকে থাকে। যাদের নেই তারা দেখাবে না। এটা কিন্তু নিয়ে বেশি ডাউট থাকার দরকার নেই, এটা কিন্তু এই ব্যাপার। এবার এসসি, এসটি, ওবিসি, ওবিসি সার্টিফিকেট যারা নতুন হয়েছে, শিফট হয়েছে, এ থেকে বি, বি থেকে এই, জেনারেল থেকে ওবিসি হয়েছে, তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট নেই, তারা সেই পুরনো যা রয়েছে সার্টিফিকেট সেটাই দেখাবে। যাদের ক্ষেত্রে শিফটিং হয়েছে বা চেঞ্জ হয়েছে পুরনো সার্টিফিকেটে দেখালেই হবে, বা এখন যে অ্যাপ্লাই করেছে তার অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট কপি যেটা করেছে সেটা দেখালেও হবে। এটা নিয়ে আর কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, কাউকে বাদ দেওয়া যাচ্ছে না, কোথাও সমস্ত ডকুমেন্টস নিয়ে নিচ্ছে। কারণ যদি কোনো সেই যে ডকুমেন্টসগুলো প্রবলেম আছে তারা সেখানে মার্কিং করে নিচ্ছে, সেই প্রবলেমগুলো ভেরিফাই হবে সেই ইস্যুইং অথরিটিতে, ভেরিফাই করে তারপরে তারা লিস্ট পাঠাবে সেন্ট্রাল অফিসে যে আমার এই এই ক্যান্ডিডেটগুলোর মধ্যে একদম যে ভেরিফিকেশানে ক্লিয়ার রয়েছে, মানে একদম সমস্ত সার্টিফিকেট ঠিকঠাক রয়েছে, এদের কোনো সমস্যা নেই, তাদেরই সেই লিস্ট ধরে সেন্ট্রাল কমিশন আবার একটা লিস্ট, কম্বাইন্ড মেরিট লিস্ট পাবলিশ করবে, যেটা হচ্ছে ইন্টারভিউর জন্য। তো আশা করি সমস্ত ব্যাপারগুলো বোঝাতে পারলাম। তাই ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব